নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। জ্যাক অলিভ হল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। 3:03 খবরে শুরুতেই আমি সৈকত যে খবরে নজর রাখবো, বাঙালি অস্মিতা ইস্যুতে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে কবিগুরুর বোলপুরকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সঙ্গে আমি অবশ্যই জানাবো, আমি শুক্লা আপনাদের সঙ্গে থাকছি, আমি জানাবো SIR বিহারে কমপ্লিট হয়েছে, জাতীয় নির্বাচন কমিশন সেই বিজ্ঞপ্তিও দিয়েছে ইতিমধ্যে। আর এবার কি বাংলার পালা? বাংলাতে কি আগামী মাস থেকেই SIR শুরু হতে চলেছে? জল্পনা তুঙ্গে। একেবারে শুক্লা আর আমি শুভদীপ আপনাদের জানাবো ঠিক এই খবরই। বাংলায় আগস্টের শুরুতেই SIR বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা এবং সেই সঙ্গে সঙ্গেই পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণে কোন পরিচয়পত্রগুলো গ্রাহ্য হবে বাংলায়, জানাবো আপনাদের সেই খবর। আর আমি এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আপনাদের জানিয়েছিলাম যে বাঙালি অস্মিতা ইস্যুতে এবার আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কবিগুরুর বোলপুরকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। কাল তৃণমূলের ভাষা আন্দোলনের সূচনা হবে বোলপুর থেকেই। পদযাত্রা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই একটি প্রেক্ষাপটে জল্পনা অনুব্রত মণ্ডলকে নিয়ে। নেত্রীর পাশে কি দেখা যাবে অনুব্রত মণ্ডলকে? 21-এর মঞ্চে আশেপাশে কেষ্টকে দেখা যায়নি বলেই ধারণা রাজনৈতিক মহলের। 21শে জুলাই কেষ্টর মুখোমুখি হননি নেত্রী। কি হবে আগামীকাল সে নিয়ে জল্পনা, ডালপালা মেলছে এই জল্পনাগুলির। বীরভূমে মিছিল করবেন উনি নারী নির্যাতনের পক্ষে। অনুব্রত মণ্ডলের এখন অক্সিজেনের অবস্থাটা কি আছে, কত পরিমাণ অক্সিজেন মাথায় লাগছে, এগুলোই বলবেন। বাংলার লজ্জা, তার নাম মমতা। যে অনুব্রত মণ্ডল উনি পুলিশ মন্ত্রী, উনার আইসিকে মদ্যপ অবস্থায় তার স্ত্রী এবং মাকে বারে বারে ধর্ষণ করব, সে ভাষা মুখে আনা যাবে না, কানে শোনাও যাবে না, বলার পরে ব্যবস্থা নেন না। বোলপুরের আইসি স্ত্রীও বাঙালি, বোলপুরের আইসির মাও বাঙালি। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বিপদে পড়েন তখনই বাংলা বাঙালি নিয়ে নাচানাচি করেন। এ তো নতুন কিছু নয়। যখন আমি উদাহরণ দিই, এর আগেও দেখিয়েছি, ভোটে দাঁড় করানোর কথা আসে তখন তিনি গুজরাটিকে ধরে আনেন, কখনো মহারাষ্ট্র থেকে সাকেত কৌর থেকে ধরে আনেন, কখনো ইউসুফ পাঠানকে ধরে আনেন, কখনো বিহার থেকে বা দিল্লি থেকে কীর্তি আজাদ ঝা সাহেবকে ধরে আনেন, বিহার থেকে শত্রুঘ্ন সিনহাকে ধরে আনেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এবং বাঙালি সেন্টিমেন্টটা হচ্ছে বাঙালিকে বোকা বানানোর সেন্টিমেন্ট। মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যে হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে, বিশেষ করে হরগোবিন্দ দাস, চন্দন দাসের যেভাবে জীবন দিতে হয়েছিল তার জন্য। আমরা তো বাংলা বলছি, সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। আপনারা এখানে খুঁজুন, আমাদের এলাকার পাড়ার বাড়ির ছেলেরা বহু জায়গায় চাকরি করছে। কেউ তাকে জিজ্ঞেস করে যদি বাঙালি কিনা, বাংলাদেশি করেনি। পুলিশের কাছে ইনফরমেশন আছে, 10 বছর আগে বস্তি তৈরি হয়েছে, কোথা থেকে এলো। তাদের যে জিজ্ঞেস করে যে তোমার অরিজিনাল কোথাকার, সার্টিফিকেট দেখাও, আই কার্ড দেখাও, দোষের কি আছে? আপনি বিশ্বের যে কোনো দেশে যান না, 2 দিনের জায়গায় 3 দিন মেরে বার করে দেবে। এরকম অধিকারী আসছে এখানে। এই বাংলা এবং বাঙালি তাদের বিরুদ্ধে যে চক্রান্ত, যে অপমান এবং ভিন রাজ্যে, মূলত বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলা মানুষকে, যারা ভারতীয় বাঙালি, তাদের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মিটিং, মিছিল এগুলো শুরু হয়ে যাচ্ছে 27 তারিখ থেকে। এবং অনেক অন্যান্য সংস্থা, ক্লাব। একদিকে যখন বাঙালি অস্মিতায় জোর দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে SIR কে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল। বাংলাতেও কি SIR খুব শীঘ্রই শুরু হতে চলেছে? আর এরই মাঝে এক একজন যারা বাংলায় কথা বলছে, যারা ভিন রাজ্যে কাজ করে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে, সেখানে গিয়ে তাদেরকে একের পর এক আটক করা হচ্ছে। বাংলায় কথা বলার জন্যই বাংলাদেশি ভাবা হচ্ছে, এমনটাই অভিযোগ। হরিয়ানার গুরুগ্রাম থেকে জি24 ঘন্টার একেবারে গ্রাউন্ড রিপোর্ট। অপরাধ কি? বাংলায় কথা বলা। রাত বিরেতে টিনের দরজায় পুলিশ কড়া নাড়ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পরিচয়পত্র দেখে সন্দেহের বশে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বাঙালি অসহায় গরিব মানুষদের। অনেককে আবার কর্মস্থল থেকে, অনেককে আবার রাস্তা থেকে আটক করা হচ্ছে। আপনাকে ধরে নিয়ে গেছিল? আমার স্বামীকে নিয়ে গেছিল। আপনার স্বামীকে ধরে নিয়ে গেছিল? আপনি বাচ্চা কাচ্চা নিয়ে সব ঘরে ছিলেন? হ্যাঁ।
তো ভয় তো একটা স্বাভাবিকভাবে ভয় তো লাগবেই, যেহেতু আসছে তুলে নিয়ে যাচ্ছে, কই আধার কার্ড দেখছে না, ভোটার কার্ড দেখছে না, প্যান কার্ড भी দেখছে না, कुछ भी नहीं দেখছে। আমাদেরকে একেবারে নিয়ে গিয়ে গুম করে দিল। 5টা লোক আমরা এখানে ছিলাম, এক জায়গায় বসে গেম টেম দেখছিলাম আর কি, মোবাইল চালাচ্ছিলাম। তো একেবারে এসে তারা নিয়ে চলে গেলো, আর কোনো পাত্তা খবর না। এখানে সকল লোকজন সব ভয়ে সবাই আপনার সব বাড়ি ভাগছে। যে ভোটার ছবি, আধার কার্ড আর কিছু কারো গলতি আছে, ওগুলা সব সংশোধন করার জন্য এখন বলছে এটা যে এটা সংশোধন করে নিয়ে আসো, কিন্তু এর আগে বলিনি। এর আগে যদি বলতো তাহলে আমরা নিজে ব্যবস্থা করে নিতাম। পলাশীপাড়া তো বোধহয় নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া জেলা। কত বছর আছেন এখানে? আমি আপনার 6 মাস হচ্ছে আসা। দোকানও করেছেন একটা? দোকান নিয়েছি কিরায়। তো এখানে যে এত মানুষ থাকতেন, এখানে প্রায় 10,000 মানুষ, বেশিরভাগ মানুষ ছেড়ে চলে যাচ্ছে, তার কারণ কি? কারণ এর আগে একটা এইসব আইডি কার্ড পায় যেটা ওটা দেখছিল, ভোটার ছবি, আধার কার্ড, কাউরি সঠিক আছে কাউরি নাই, এই জন্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। পুলিশও আসছিল। তোমার মতো আরো তোমাদের আগেও তো আরো অনেক। হ্যাঁ, মেলা গেছে, এখনো কমসে কম 1000 লোক চলে গেছে মেলা। এখানে আপনারা রয়ে গেছেন, বাকিরা কোথায়? বাকিরা সবাই চলে গেছে, আমরাও যাবো ভয়ে ভয়ে, কেউ নাই, একলা কি করবে। এখানে ভয় কিসের? পুলিশ আসছে রাতের বেলা, ভয় লাগছে। এসে কি বলছে? বলে না, সোজা উঠে নিয়ে চলে যাচ্ছে। এই সেক্টর 70-এর পারলাধানির আজানুর আর তার স্ত্রী এরকমই দম্পতি, যারা এখানে বসবাস করতেন। ঠিক পাশের বাড়িতে, তার পাশের বাড়িতে ঝুপড়ি বানিয়ে তারা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন, কেউ হাউসকিপিংয়ের কাজ করেন। সেই কাজকর্ম তারা ছেড়ে দিয়ে এখন অন্যত্র পালাতে তারা চিন্তাভাবনা শুরু করেছেন, আর বহু মানুষ পালিয়ে গিয়েছেন। তার কারণ তারা বাংলায় কথা বলছেন, আর বাংলায় কথা বললেই বলা হচ্ছে তারা বাংলাদেশি। তথ্য যাচাইয়ের নামে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, 7 দিন আটকে রাখা হচ্ছে এবং 7 দিন পর সন্তুষ্ট না হলে রেখে দেওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। যে ডিটেনশন ক্যাম্পের সরকারিভাবে কোনো হদিশ নেই, বেআইনিভাবেই সবটা করা হচ্ছে বলে অভিযোগ। হরিয়ানার গুরুগ্রাম থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলাতে এসআইআর কি তাহলে এখন সময়ের অপেক্ষা? তার কারণ সূত্রের খবর, অগস্টের শুরুতেই এসআইআর বিজ্ঞপ্তি জারি হতে পারে এই বাংলার জন্য। আর এখানেই প্রশ্ন যে বাংলায় তাহলে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে গৃহীত হবে কোন কোন নথি? আর এটা নিয়েই কিন্তু একটা বড়সড় প্রশ্ন দেখা দিচ্ছে। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? সিইও দপ্তর সূত্রে খবর যে এসআইআর প্রক্রিয়ার জন্য রাজ্যভিত্তিক নাগরিকত্ব প্রমাণের যে বৈধ পরিচয়পত্রের সংখ্যা সেগুলো ডিফারেন্ট হতে পারে। বিহারের ক্ষেত্রে আমরা 11টা দেখেছি এবং পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের ক্ষেত্রে 11 হচ্ছে কম বা বেশিও হতে পারে। পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য, সেক্ষেত্রে সেখানে কিন্তু সংখ্যা কম বেশি হতে পারে, এমনটাই খবর সিইও দপ্তর সূত্রে। ফলে এখনই বলা যাচ্ছে না যে এই 11টাই থাকবে, তবে হ্যাঁ অবশ্যই কিছু কমন থাকবে, কিন্তু এছাড়াও কিছু সংখ্যা রকম ফের হতে পারে। এছাড়াও আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানা যাচ্ছে শুভদীপ, যে অগস্ট মাসের প্রথম সপ্তাহেই নোটিফিকেশন জারি হওয়ার সম্ভাবনা প্রবল এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে, এবং স্বাধীনতা দিবসের পরে অর্থাৎ 15ই আগস্টের পরে এসআইআর পদ্ধতি প্রসেসিং হয়ে যাবে। শুভদীপ। একেবারেই অর্কদীপ্ত, তোমার ধন্যবাদ। আর এখানেই আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা কি বলছেন, আর একই সঙ্গে তৃণমূলের তরফে কুণাল ঘোষের বক্তব্য। তৃণমূলের পুরো বিষয়টা তারা এসআইআর আটকাতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাকে 100% ভোট দেন, তাই তিনি ছাপ্পা মেরে 2,75,00,000 ভোট পেয়েছেন। আর বিজেপি 2,33,27,000 ভোট পেয়েছে, যেখানে মুসলিমদের অংশগ্রহণ 1%-এরও কম, হাতে গোনা রাষ্ট্রবাদী মুসলিম, বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসীদের ভোট। কোনো বাংলাদেশি মুসলিম, কোনো বাংলাদেশি রোহিঙ্গা ভারতবর্ষের ভোটার লিস্টে থাকবে না। তাদের তাড়ানোর জন্য যা যা করা দরকার ভারতবর্ষের নির্বাচন কমিশনের তাই করা উচিত। নির্বাচন কমিশন না করতে পারলে পরবর্তী সময় আমাদের সরকার করবে, কিন্তু আমরা ভারতীয়দেরকে ভারতে থাকার পক্ষে।
আমাদের বক্তব্য হচ্ছে যারা ভারতীয় নয়, যারা রোহিঙ্গা, যারা অনুপ্রবেশকারী মুসলিম, তারা ভারতবর্ষে থাকার উপযুক্ত নয়, কারণ তারা একসময় ভোট দিয়ে ভারত ভাগ করতে হবে বলে এই দাবি নিয়ে তাদের পূর্বপুরুষরা গেছেন একসময় পাকিস্তান। যেটা নির্বাচন কমিশন করছেন, আমাদের দল এবং রাজ্য সরকার যথাযথভাবে তার উপর নজর রেখেছেন। এখন এরা ভোটার লিস্টে ম্যানিপুলেশন চাইছে, ব্যাকডোর পলিটিক্স আবার শুরু করেছে। নির্বাচন কমিশন যেন মনে রাখেন, একজন জেনুইন ভোটারের গায়ে, জেনুইন নাগরিকের গায়ে যেন হাত না পড়ে। তা এত যদি অবৈধ ভোটার তাদের ভোটে নির্বাচিত, তাহলে তো আপনাদের সরকার, আপনাদের এমপি, তারাও তো তাহলে অবৈধ। তাহলে প্রধানমন্ত্রী কাদের ভোটে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? অবৈধ ভোটার নিয়ে বৈধ এমপি আর বৈধ প্রধানমন্ত্রী, বৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, বৈধ মন্ত্রিসভা তো হতে পারে না। আরজিকর কাণ্ডের বছর পরে ফের পথে নামতে চলেছে অভয়া মঞ্চ। সেই প্রস্তুতি শুরু হয়েছে। মিছিলের রুট নিয়ে পুলিশের সঙ্গে টানাপোড়েন। মমতা অভিষেকের বাড়ির এলাকায় মিছিলের প্রস্তুতি। অভয়া মঞ্চকে অনুমতি দিতে নারাজ পুলিশ। মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় 163 ধারা জারি থাকে। অভয়া মঞ্চকে বিকল্প রুটের প্রস্তাব পুলিশের। আমরা ঠিক করেছিলাম যে হাজরা মোড়ে আমাদের জমায়েত হবে, এবং হাজরা মোড়ে ওখানে যে পার্ক আছে, পার্কের পাশে অল্প একটু জায়গা নিয়ে আমাদের আমরা মঞ্চ বানাবো, যেখান থেকে আমাদের প্রতিবাদীরা এবং এই রাজ্যের ঘটে চলা যে নির্যাতন এবং সেই নির্যাতিতার যারা পরিবার তারা আসবেন, তারা সেখানে তাদের কিছু কথা বলবেন। এবং আমরা এটা প্রস্তাব করেছিলাম যে হাজরা রোড ধরে কিছুটা গিয়ে আমরা হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে আবার হাজরা মোড়েই ফিরে আসবো মিছিল করে। এটা আমরা পুলিশকে জানিয়েছি। 6ই জুলাই এই মেল দিয়ে আমরা এই আমাদের কর্মসূচির কথা জানিয়েছি। পুলিশের তরফ থেকে আমাদের কাছে 22শে জুলাই একটি মেল আসে, তাতে তারা প্রস্তাব করেন যে আপনারা হাজরা মোড়ে ওখানে করবেন না, আপনারা কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারে মিছিল করুন এবং শ্যামবাজার মেট্রোর 1 নম্বর গেটের সামনে আপনারা অ্যাসেম্বলিটা করুন। আসলে আমরা চাইছি মিছিল করতে দক্ষিণে, আর পুলিশ বলছে করুন উত্তরে। এটা তো হয় না। আমরা কোথায় প্রতিবাদ করব এটা তো আমরাই ঠিক করব। জুলাই যে অভয়া মঞ্চের যে 18 জুলাই অভয়া মঞ্চের যে মুখ্যমন্ত্রীর বাড়ি, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কর্মসূচি, পুলিশ একটা অল্টারনেটিভ রুট দিয়েছে তাদের, যে এই অংশগুলোতে যাওয়া যাবে। কি বলবো? তো স্বাভাবিক ব্যাপার, তো মামার বাড়ি নয় যে আমি যা ইচ্ছা হলো আমি হেঁটে চলে গেলাম। আমি অভয়া বাবা মাকে হাত জোর করে একটা প্রশ্ন করতে চাই। আপনাদের মেয়ে হারিয়েছেন, আপনাদের বুকে আগুন, চোখে জল, তীব্র শোক, আমাদের তরফ থেকে পূর্ণ শ্রদ্ধা সম্মান। কিন্তু আপনাদের আইনজীবীরাও যে কথাগুলো বলছে না, আপনারা সেই রাজনৈতিক কথাগুলো বলছেন কি করে? যদি কোথাও তদন্তের কোথাও কোনো সমস্যা থাকে, তাহলে ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ত্রিস্তরীয় কোর্টেই আপনাদের মামলা ছিল। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওপর বিক্ষোভ দেখানোর মানে কি মমতাদির বাড়িতে বিক্ষোভ দেখানো? ওটা তো সিন্ধু নদের ওপারে, তা তো নয়। কেন যাওয়া যাবে না আমি জানতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই মমতাদির বাড়ির থেকে সেফ ডিস্টেন্স একজন চিফ মিনিস্টারের সম্পূর্ণ মর্যাদা সহকারে, কিন্তু ওইদিকে মুখ করে তুমি স্লোগানও দিতে পারবে না। পুলিশের এই যে মানসিকতা, এটা কেন? এটা কোন রাজ্যে বাস করছি আমরা? অভয়ার পরিবারও নামবে, ডাক্তাররা নামবে, সাধারণ মানুষ নামবে, শিক্ষিত সমাজ নামবে এই আন্দোলনে। আর যদি পারে পুলিশ লাঠি চালাতে লাঠি চালাবে। আর এবার দিলীপ ঘোষের কথা বলতে হচ্ছে, কারণ দিলীপ ঘোষের ভাইরাল ভিডিও বিতর্ক, সাইবার ক্রাইমের একেবারে সর্বোচ্চ অফিসারকে তিনি চিঠি দিয়েছেন। তদন্ত হোক, সত্যি সামনে আসুক, এমনই বলছেন দিলীপ ঘোষ। রাজনীতিকে আরো নোংরা করছে, পুলিশ খুঁজে বার করুক দোষীদের, এমনই মন্তব্য করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কত নোংরামি হবে, কত নিচে নামতে পারবে? পশ্চিমবাংলার রাজনীতিকে বারবার কলুষিত করার চেষ্টা হচ্ছে।
আমরা যারা সাধারণ কর্মী হিসেবে সাধারণ মানুষের সঙ্গে থাকি, আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি। অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে, আমি তার জবাব দিয়েছি। এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই, আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি। এই লড়াইটা আমি লড়ছি। আমি জানি না রাজনীতি কত নিচে নামবে, সেই জন্য এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত। পুলিশ তদন্ত করে বার করবে কে আছে কি না আছে। সন্দেহের বসে কিছু বলা সম্ভব নয়, সব হতে পারে। একাধিক ঘটনা ঘটেছে, একাধিক লোক থাকে তার মধ্যে, আর আইনতে সব সম্ভব। সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আইন দেখবে, পুলিশ যদি এমনি না করে আমি হাইকোর্টেও যাব, সে ব্যবস্থাও রেখেছি। বিজেপির অভ্যন্তরীণ বিষয়। এখন একটা ভিডিও নানাভাবে লোকের কাছে গিয়ে পৌঁছেছে। এখন সেই ব্যক্তি আদৌ দিলীপ ঘোষ কি দিলীপ ঘোষ নন, সেটা একটা প্রশ্ন। যদি দিলীপ ঘোষ হন, তাহলে তাঁর ব্যক্তিগত জায়গার ভিডিও সেটা বাইরে গেল কি করে? আবার কেউ কেউ বলছে নাকি দিল্লিতে সম্প্রতি কোনো একটা মিটিং থেকে দিলীপবাবুর অতি শুভানুধ্যায়ী যাদের দেখা হয়েছিল, তারা নাকি এসব নানা রকম কারবার টারবার করেছেন। এগুলো সব দিলীপবাবুরা বলতে পারবেন। দিল্লিতে কোন কম্পিউটারে কোন পেন ড্রাইভ কারা কারা দেখছিল, ওগুলো যেন দিলীপবাবু খবর নেন। দিলীপবাবুর একটি ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, চরম বিতর্ক হচ্ছে, এবং অনেকেই অনেক রকম কথা বলছেন, কেউ দল ছাড়ার কথা বলছেন। কথা হচ্ছে এখনকার টেকনোলজির যুগে কোনো ভিডিও নিয়েই সেই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয়। এবং সব থেকে বড় কথা, ব্যক্তিগত জীবনে কে কার সাথে কি করবে, আপনি আপনার ব্যক্তিগত জীবনে কি করেন, তাতে আমার উকি মারার অধিকার নেই। তৃণমূল কমপ্লেন হয়েছে কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নজিরবিহীন আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর বায়োলজিক্যাল জন্ম হয়নি, তাকে পুশব্যাক করে দেবদেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। এভাবেই নজিরবিহীন আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি বলেছেন শোনাবো আপনাদের। নরেন্দ্র মোদী তো নিজেকে বলেছিলেন যে নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সান নয়, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সান নয়, স্পিরিচুয়াল সান। কারণ বায়োলজিক্যালি ওর জন্ম হয়নি, তার বায়োলজিক্যালি জন্ম হয়নি। কালীর তো বায়োলজিক্যালি জন্ম হয়নি। মা কালী কি ইন্ডিয়ান সিটিজেন, না শিব ইন্ডিয়ান সিটিজেন, না শ্রীরাম ইন্ডিয়ান সিটিজেন? আর যদি নরেন্দ্র মোদী বায়োলজিক্যালি জন্মই হয় এতে না থাকে, তার নরেন্দ্র মোদীও তো ইন্ডিয়ান সিটিজেন নয়। কি করে ওনার নাম ভোটার লিস্টে হবে? তাহলে ওকে পুশব্যাক করে দেবদেবীদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর হেনস্থা, পুশব্যাক ইস্যু, আর এই প্রসঙ্গে বলতে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবে বেনজির আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সাংসদের এই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির প্রতিক্রিয়া আপনাদের শোনাবো সজল ঘোষের বক্তব্য। ওকে আইন পরিবর্তন করে শুলে চড়ানো উচিত, এর উপযুক্ত শাস্তি দাবি করছি, এবং প্রয়োজনে আমরা আদালতে যাব। আর ও বলতে বলতে কল্যাণ ব্যানার্জি তার সমস্ত সীমা পার হয়ে গিয়েছে। কেষ্টকে যদি তুলসীর মালা হাতে দিয়ে শ্রীকৃষ্ণের 108 নাম যদি জপ করাতে পারি, এই কল্যাণকে দিয়েও করাবো, যে কল্যাণকে এর পাপের ফল ভোগ করতেই হবে, আইনের বাইরেও। নজর রাখবো পার্ক স্ট্রিটের ধসের খবরে। খাস কলকাতায় অ্যালেন পার্কের সামনে ধস নেমে বিরাট গর্ত পার্ক স্ট্রিটে। রাস্তা মেরামতির কাজ চলছে, টানা বৃষ্টির জেরে ধস বলে অনুমান। সেই ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই। সেই ধস মেরামতির কাজ চলছে এবং যে অঞ্চলে ধস সেই এলাকা একেবারে ঘিরে রেখে দ্রুত ধস মেরামতির চেষ্টা করা হচ্ছে। সামনে আচমকা ধস নামে শনিবার রাতে। সেই ধস মেরামতের কাজ শুরু হয়েছে রবিবার সকাল থেকেই। পুরো আধিকারিকরা রয়েছেন এবং একেবারে দেখা যাচ্ছে জেসিবি নিয়ে এসে ধস মেরামতের কাজ চলছে। যেটা শনিবার দেখা গিয়েছিল যে রাত্রিবেলায় প্রায় 9টা নাগাদ এই ধস নামে, সেক্ষেত্রে 3 ফুট মতো রাস্তা নিচে নেমে যায়। সেই ধস
ধস মেরামতেরই কাজ চলছে। প্রায় 10 ফুটের গর্ত করা হয়েছে। সেখানে নিচে দেখা যাচ্ছে কিভাবে এখানে যে ড্রেনেজের লাইন গিয়েছে, সুড়ঙ্গ মোতাবেক ড্রেনেজের লাইন গিয়েছে, সেই ড্রেনেজের যেহেতু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলত কিছুটা সমস্যা হবে বলে মনে করা হচ্ছে। তবে অন্যদিকে একই সঙ্গে রবিবার আজকে ছুটির দিন রয়েছে বলেই কিছুটা ট্রাফিকের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে না। তবে অন্যান্য দিনগুলি সমস্যা হতে পারে, তার জন্য ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং অন্যান্য দিন যাতে ট্রাফিক সেইভাবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য আবেদন জানানো হয়েছে। গোটা কাজ শেষ করতে 5 থেকে 1 সপ্তাহ সময় লাগবে বলেই কিন্তু মনে করা হচ্ছে কলকাতা পুরসভার তরফে। ক্যামেরা দীপ মণ্ডলের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।